ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে প্রস্তুত স্মৃতির মিনার। কয়েক স্তরের নিরাপত্তায় 21 পদক তুলে দিলেন প্রধান উপদেষ্টা। বললেন, দেশ গড়ার সুযোগ কাজে লাগাতে হবে। বিতর্কিত 3 নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন 45 ডিসিকে ওএসডির পর এবার বাধ্যতামূলক অবসরে 22 জেলা প্রশাসক। অনিয়মে জড়িত আমলাদের বিরুদ্ধেও ব্যবস্থার নির্দেশ। 287 কোটি টাকা আত্মসাতের অভিযোগ। সাবেক গভর্নর আতিউর আবুল বারাকাত সহ 23 জনের বিরুদ্ধে দুদকের মামলা। সাবেক আইজিপি বেনজিরের বিরুদ্ধে অর্থ পাচারের মামলা। সময় সংবাদের সঙ্গে আছি আমি রোজা চৌধুরী। মহান ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে প্রস্তুত কেন্দ্রীয় শহীদ মিনার। বেদি ছাড়াও শিক্ষার্থীদের আলপনায় রঙিন হয়ে উঠেছে আশপাশের সড়ক। প্রথম প্রহরের যাত্রা নির্বিঘ্ন করতে পরিবর্তন আনা হয়েছে ট্রাফিক ব্যবস্থায়। এছাড়া সার্বিক নিরাপত্তায় ডিএমপির পক্ষ থেকে নেওয়া হয়েছে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা। স্মৃতির মিনারে উকি দিচ্ছে ফাল্গুনের লাল সূর্য। রংতুলির আঁচড়ে রঙিন হচ্ছে শহীদ বেদি, রঙিন হচ্ছে পিচঢালা রাজপথ। আর মাত্র কয়েক ঘন্টা, এরপরই বাঙালি শ্রদ্ধা ভরে স্মরণ করবে 52 ভাষা আন্দোলনের বীর শহীদদের। কেন্দ্রীয় শহীদ মিনারে নামবে লাখো মানুষের ঢল, আর তাদের বরণ করে নিতেই এত আয়োজন। রক্তের রংটা লাল, সেটা রাখার চেষ্টা করেছি। যেহেতু অনেক জায়গায় পরিবর্তন আসছে, আলপনাতেও আমরা চেষ্টা করেছি একটা নতুন পরিবর্তন আনতে এবং নতুনত্ব রাখার। আগে কখনো করা হয়নি, শুধু টিভিতে দেখতাম যে সবাই করে। মানুষ আসবে, দেখবে, তাদেরও মন ভালো হয়ে যাবে। প্রতি বছর ফেব্রুয়ারিতে আলপনা হিসেবে অনেক কালার ভেরিয়েশন ছিল, কিন্তু এবারে শুধু হচ্ছে 3টা রঙের তৈরি করা হচ্ছে আলপনাগুলো, সাদা, লাল আর কালো। নিরাপদ হবে অমর 21-এর প্রথম প্রহর, নিরাপদ হবে 21-এর প্রথম প্রহরে নগ্ন পায়ে শহীদ মিনার যাত্রা। জনগণের এমন প্রত্যাশাকে মাথায় রেখে ট্রাফিক ব্যবস্থায় আনা হয়েছে পরিবর্তন। একমাত্র পলাশী ক্রসিং দিয়েই প্রবেশ করা যাবে কেন্দ্রীয় শহীদ মিনারে। ফুল দেয়া শেষে দোয়েল চত্বর হয়ে টিএসসি, চানখারপুল এবং হাইকোর্টের দিক দিয়ে করতে হবে প্রস্থান। পলাশী থেকে জগন্নাথ হল ক্রসিং হয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে আসতে পারবে। আবার এক্সিট পয়েন্ট হলো শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন শেষে রমনা ক্রসিং হয়ে দোয়েল চত্বর হয়ে অন্যদিকে বের হতে পারবেন। এদিকে সার্বিক নিরাপত্তায় ডিএমপির পক্ষ থেকে সাজানো হয়েছে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা। বিপুল পুলিশ সদস্যদের সঙ্গে শহীদ মিনারের 1 কিলোমিটার এলাকায় থাকবে মোবাইল টিমও। নিরাপত্তা ব্যবস্থা 3-4 স্তরে নেওয়া হয়েছে। 1 কিলোমিটার রেডিয়াসের ভিতরে আমাদের বিভিন্ন মোবাইল টিম সতর্ক অবস্থায় নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করবে। পরিবর্তিত পরিস্থিতিতে এবারের আয়োজনে আছে কিছুটা ভিন্নতা। প্রথম প্রহরে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের শ্রদ্ধা নিবেদন শেষে মিনার বেদি উন্মুক্ত করে দেয়া হবে সর্বসাধারণের জন্য। একটি সরকারের পতন হয়েছে, কিন্তু সেই মানুষগুলো তো আর বিলীন হয়ে যায় নাই। আমাদের কাছে এমন কোনো বাস্তব ভিত্তিক তথ্য নাই যেটাকে আমরা কন্টেইন করার জন্য ব্যবস্থা নেওয়ার প্রয়োজন আছে। আইন শৃঙ্খলা বাহিনীর প্রচেষ্টা সন্তোষজনক জানিয়ে আয়োজকদের দাবি, শঙ্কা নেই কোনো বিশৃঙ্খলার। শোকের প্রতীক কালো, লাল বিপ্লবের, সাদা সম্প্রীতির, এই 3 রঙে কেন্দ্রীয় শহীদ মিনারের আশেপাশের বিভিন্ন সড়ক রাঙিয়ে তোলা হচ্ছে। এখানকার আগত শিক্ষার্থীরা বলছেন, কোনো ধরনের বিশৃঙ্খলা ছাড়াই এবারের আন্তর্জাতিক মাতৃভাষা দিবস তারা পালন করতে চান। ধ্রুব ব্যানার্জি, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে কেন্দ্রীয় শহীদ মিনারে আছেন সহকর্মী জুম্মান সাদিক জ্যাভলিন। সরাসরি যাচ্ছি তার কাছে। আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা, তারপরেই কিন্তু 52 ভাষা আন্দোলনের যারা শহীদ রয়েছেন তাদের স্মৃতির প্রতি নিবেদন জানাতে, শ্রদ্ধা নিবেদন করতে ফুল হাতে সবাই চলে আসবেন এই শহীদ বেদির সামনে। শহীদ মিনার গর্বের প্রতীক, 52 আন্দোলনের জলজলে এক প্রতিচ্ছবি। আমরা দেখছি আসলে গত পরশুদিন থেকেই এখানে বিভিন্ন ধরনের যে আয়োজন, তারও আগ থেকে আমরা দেখছি পুরো এলাকার যেই বেষ্টনী প্রদান কিংবা নিরাপত্তাজনিত যেই প্রস্তুতিগুলো সেগুলো কিন্তু নেওয়া হচ্ছিল। আর আগে
আগে থেকেই, এবং গত দুদিন থেকে আমরা দেখছি যেই সাজসজ্জার বিষয়টি রয়েছে, শহীদ বেদির যেই রঙে রাঙিয়ে তোলা হয়েছে রাজপথ এবং শহীদ বেদি, সেগুলো কিন্তু আমরা দেখছি আজকে কাজ একেবারে শেষ মুহূর্তে। মূলত রাজপথে রং তুলির আঁচড়ের কাজ এখনও চলছে এবং নিরাপত্তার যে বিষয়টি সেটি কিন্তু আমরা দেখছি গত দুদিন না থাকলেও আজকে সকাল থেকে নিরাপত্তার জনিত কারণে বেশ কিছু সড়কে চলাচল কিন্তু সেটি বন্ধ করে দেওয়া হয়েছে এবং আগামী আর 3 ঘন্টা পর অর্থাৎ রাত 8টা থেকে 9টার ভিতরে বাকি যেই পথগুলো রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রবেশের, সেই 7-8টি পথ কিন্তু বন্ধ করে দেয়া হবে। শুধুমাত্র একটি পথ খোলা থাকবে, সেটিও ভিআইপি বা ভিভিআইপি মুভমেন্টের পরের যেই সাধারণ বা সর্বস্তরের মানুষের জন্য যখন ফুল নিবেদন করবার জন্য সেটি খুলে দেওয়া হবে, সেটি পলাশীর মোড়। বাকি সবগুলো রাস্তা কিন্তু বন্ধ করে দেয়া হবে রাত 8টা থেকে 9টার মধ্যেই। এবং ইতোমধ্যে আমরা দেখছি যান চলাচল কিন্তু সীমিত হয়ে গেছে এবং আমরা দেখছি বিভিন্ন বয়সী শ্রেণী পেশার মানুষ তারা কিন্তু এখানে এসেছেন। বিশেষ করে শিক্ষার্থী যারা আছেন তারা কিন্তু এই ইতোমধ্যেই উৎসব মুখর একটা পরিবেশ কিন্তু এখানে তৈরি হয়েছে। বিশেষত যেই আলপনা রয়েছে সেখানে রাজপথের আলপনা কিংবা শহীদ বেদির আলপনাতে তারা দাঁড়িয়ে থেকে এই মুহূর্তটিকে ক্যামেরাবন্দি করছেন, স্মৃতিতে রাখছেন এবং আমরা দেখছি আসলে বিপুল পরিমাণে নিরাপত্তা ব্যবস্থা সেটিও কিন্তু এখানে ব্যবস্থা গ্রহণ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে। এবং তারা যেটি জানিয়েছে এখনও পর্যন্ত সার্বিক নিরাপত্তা পরিস্থিতি সেটি কিন্তু হুমকির কোনো কারণ নেই কিংবা কোনো ভয়ের কারণ নেই, কোনো আশঙ্কাও নেই। এবং তারা যেটি বলেছেন যে 12টা 40 পর্যন্ত সাধারণ মানুষকে তারা অনুরোধ করেছেন যেন তারা এদিকে না আসে, ভিআইপি মুভমেন্টগুলো শেষ হয়ে যাওয়ার পরে তাদের জন্য 12টা 40 থেকে খুলে দেওয়া হবে। তো এই ছিল এখনও পর্যন্ত আমার কাছে শহীদ মিনারের 21শে ফেব্রুয়ারি এবং প্রভাত ফেরির প্রস্তুতির সবশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম কেন্দ্রীয় শহীদ মিনারে। ছাত্র জনতার অভ্যুত্থানে অর্জিত দেশ গড়ার সুযোগ কাজে লাগাতে হবে। 21শে পদক প্রদান অনুষ্ঠানে এসব কথা বলেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। দেশের জন্য বিরল সম্মান বয়ে আনা নারী ফুটবল দলকে পদক দিতে পেরে জাতি আনন্দিত বলেও জানান তিনি। বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখায় এবার 18 জন বিশিষ্ট ব্যক্তি ও দলকে 21শে পদক তুলে দেন প্রধান উপদেষ্টা। এ যেন দেশের কৃতি সন্তানদের মিলন মেলা। নিজেদের মেধা, শ্রম আর নিরলস প্রচেষ্টায় যারা সমৃদ্ধ করেছেন দেশকে, সেসব গুণীদের হাতে দেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা 21শে পদক তুলে দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। দেশ গঠনে বিশেষ ভূমিকা রাখায় 18 ব্যক্তি ও প্রতিষ্ঠানকে দেয়া হয় 21শে পদক। বদলে যাওয়া বাংলাদেশের প্রথম 21শে পদক প্রদান অনুষ্ঠান, তাই ফুটিয়ে তোলা হয় জুলাইয়ের বীর শহীদদের বীরত্বগাথা। বিশেষ সম্মান জানানো হয় ভাষা আন্দোলন, মহান মুক্তিযুদ্ধ ও জুলাই অভ্যুত্থানের বীর শহীদদের। বক্তব্যের শুরুতেই প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, নারী ফুটবল দল বিশ্বে বাংলাদেশের জন্য বিরল সম্মান বয়ে এনেছে। দলটিকে 21শে পদক দিতে পেরে আনন্দিত জানিয়ে খেলোয়াড়দের সফলতা কামনা করেন তিনি। আমরা এখন অতীতের যে কোনো সময়ের চাইতে বেশি শক্তিশালী, উদ্যমী এবং সৃজনশীল। আমাদের তরুণ প্রজন্মের স্বপ্ন অতীতের যে কোনো প্রজন্মের স্বপ্নের চাইতে দুঃসাহসী, বিশেষ করে নারী ফুটবল টিমের জন্য। তারা আমাদের হৃদয়ে স্থায়ীভাবে আসন নিয়েছে, তারা আমাদের জাতিকে বিশেষভাবে উদ্বুদ্ধ করছে, সেজন্য আমরা তাদের প্রতি কৃতজ্ঞ। জুলাই বিপ্লবের শহীদদের স্মরণ করে প্রধান উপদেষ্টা বলেন, গণ অভ্যুত্থানের মাধ্যমে নতুন বাংলাদেশ সৃষ্টি হয়েছে, সুযোগ এসেছে নতুনভাবে দেশ বিনির্মাণের। বলেন, অভ্যুত্থান পরবর্তী 21 এক মহান তাৎপর্য নিয়ে হাজির হয়েছে। গত বছরের 5ই আগস্ট ছাত্র শ্রমিক জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা পেয়েছি এক নতুন বাংলাদেশ। এই বিজয়ের মধ্য দিয়ে সুযোগ এসছে এই নতুন বাংলাদেশ নির্মাণের। দেশের পরিবর্তিত পরিস্থিতিতে এবারের অমর 21শে নতুন তাৎপর্য নিয়ে আমাদের সামনে উপস্থিত হয়েছে। আমরা জানি 21শে ফেব্রুয়ারি আমাদের আত্মপরিচয়ের অবিনাশী স্মারক। আমাদের স্বাধিকার চেতনার গান প্রবাহ 21শে ফেব্রুয়ারি। 1952 সালের এই ফেব্রুয়ারি মাসেই রাষ্ট্রভাষা প্রশ্নে
পাকিস্তানি শাসকদের চাপিয়ে দেওয়া অন্যায় সিদ্ধান্তের প্রতিবাদে রুখে দাঁড়িয়েছিল ছাত্র সমাজ। এ সময় প্রধান উপদেষ্টা তরুণদের দেশ গঠনে এগিয়ে আসার আহ্বান জানিয়ে বলেন, তাদের সীমাহীন উদ্যম কাজে লাগিয়ে পৃথিবীও বদলে দেওয়া সম্ভব। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। বিতর্কিত ৩ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালনকারী ২২ ডিসিকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। এসব ডিসিদের চাকরির বয়স ২৫ বছরের বেশি। এর আগে ২ দফায় ওএসডি করা হয় ৪৫ জনকে। তাদের চাকরির বয়স ২৫ বছরের নিচে। বিকেলে মন্ত্রণালয়ে এসব তথ্য জানান জ্যেষ্ঠ সচিব মুখলিসুর রহমান। ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিবন্ধিত সব রাজনৈতিক দলেই অংশ নিয়েছিল। তবে ওই নির্বাচনে দিনের ভোট রাতে হয় বলে অভিযোগ ওঠে। ক্ষমতার অপব্যবহার, ভোট জালিয়াতি ও আর্থিক লেনদেনের অভিযোগগুলোর বিষয়ে এরই মধ্যে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন। বিতর্কিত একাদশ সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করা ৩৩ জন কর্মকর্তাকে গত বুধবার ওএসডি করে প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। এবার গত ৩ নির্বাচনে দায়িত্ব পালনকারী ২২ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরের কথা জানালো মন্ত্রণালয়। বাধ্যতামূলক অবসরে পাঠানো এসব কর্মকর্তাদের সবার চাকরির বয়স ২৫-এর বেশি। একই কারণে এর আগে ১২ কর্মকর্তাকে ওএসডি করেছিল মন্ত্রণালয়। তারা অনেক বড় নেগেটিভ ভূমিকা রেখেছিল। কোনো একজন ডিসিও বলে নেই যে আমি প্রতিবাদ করব, অথবা আমি রিটার্নিং অফিসার থাকবো না, অথবা আমি রিজাইন করলাম, আমি কাজ করব না। দে অল ওয়্যার উইথ দি কনাইনেন্স। ৪৩ জন অলরেডি ওএসডি করেছি। ওএসডি তাদের করা হয় যাদের চাকরির বয়স ২৫ বছরের কম, আর ২৫ বছরের বেশি হয়ে গেলে তাদেরকে আমরা বাধ্যতামূলক অবসর দিচ্ছি। বৃহস্পতিবার বিকেলে সচিবালয়ে মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব আরও জানান, ৩ বিতর্কিত নির্বাচনে দায়িত্ব পালন করা যেসব কর্মকর্তারা অবসরে গেছেন এবং যাদের বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির অভিযোগ আছে, তাদের সবার বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া হবে। বার্তা দেয়া যে প্রতিবাদ করা যায়, প্রতিবাদ করলেও যে ফল হয়, প্রতিবাদ না করার ফলে এই জাতি যে পর্যায়ে আসছে, এখান থেকে মুক্ত হওয়ার জন্য এই সরকার সিদ্ধান্ত নিয়েছে এই ব্যবস্থা নিতে হবে, ব্যবস্থা শুরু হয়েছে। বর্তমান সরকারের কঠোর অবস্থানের কথা উল্লেখ করে আগামী নির্বাচনে সারা দেশে দায়িত্ব পালনকারী ডিসিদের স্বচ্ছ ও নিরপেক্ষ ভূমিকা পালনের আহ্বানও জানান সচিব। ব্যবস্থা নিতে হবে। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। প্রথমবারের মতো দুদকের জালে ফাঁসলেন বাংলাদেশ ব্যাংকের সাবেক কোনো গভর্নর। ঋণের নামে প্রায় ৩০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে সাবেক গভর্নর আতিউর রহমান, অর্থনীতিবিদ আবুল বারাকাত সহ ২৩ জনকে আসামি করে মামলা করেছে সংস্থাটি। এদিকে ১১ কোটি টাকা বিদেশে পাচার করায় সাবেক আইজিপি বেনজির আহমেদ ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে মামলা করেছে দুদক। পতিত আওয়ামী লীগ সরকারের আমলে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে ৮ কোটি ১০ লাখ মার্কিন ডলার সরিয়ে নিয়েছিল হ্যাকাররা। ২০১৬ সালের সেই ঘটনায় প্রশ্নবিদ্ধ ভূমিকার কারণে দুদক সিআইডির নজরদারিতে ছিলেন তৎকালীন গভর্নর আতিউর রহমান। এর মধ্যে জনতা ব্যাংক থেকে ২৯৭ কোটি টাকা আত্মসাতের ঘটনায় মামলায় ফাঁসলেন সাবেক এই গভর্নর। দুদক বলছে, অ্যানোনটেক্স গ্রুপের প্রতিষ্ঠানকে যোগ্যতা না থাকা সত্ত্বেও ভুয়া কাগজপত্রে জনতা ব্যাংক থেকে ঋণ নিতে সত্ত্ব শিথিল করেন তিনি। এছাড়া আসামির তালিকা রয়েছেন তৎকালীন জনতা ব্যাংকের চেয়ারম্যান আবুল বারকাত, অ্যানোনটেক্সের চেয়ারম্যান ইউনুস বাদল সহ মোট ২৩ জন। নাম সর্বস্ব অখ্যাত ব্যবসায়ী জেনেও ক্ষমতার অপব্যবহার করে বাংলাদেশ ব্যাংকের জারিকৃত বিআরপিডি সার্কুলার ৫/২০০৫ অন্যায়ভাবে লঙ্ঘন করে এবং জনতা ব্যাংক লিমিটেডের সাথে সম্পাদিত এমইওর বিশেষ বিবেচনায় শিথিল করেন। এদিকে আলোচিত দুর্নীতিবাজ পুলিশ কর্মকর্তা সাবেক আইজিপি বেনজির আহমেদ, তার স্ত্রী ও ২ মেয়ের বিরুদ্ধে আরও একটি মামলা করেছে দুদক। এজাহারে বলা হয়েছে ১১ কোটি টাকা ব্যাংক থেকে উত্তোলন করে বিদেশে পাচার করে পরিবারটি। ৩৪,৫০,০০০ টাকা নগদে উত্তোলনের পর কোথাও বিনিয়োগ করার প্রমাণ পাওয়া যায়নি। অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তিগণ বর্ণিত অর্থ উত্তোলনের পরেই বিদেশে চলে যান। এদিন পাবনা ৫ আসনের সাবেক এমপি গোলাম ফারুক প্রিন্সের বিরুদ্ধে ৪২৫ কোটি টাকার সন্দেহজনক লেনদেন ও ৯ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা করেছে দুদক। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। ১৭ বছরের আইনি লড়াইয়ে চাকরি ফিরে পেলেন ২৭তম বিসিএসে নিয়োগ বঞ্চিত ১১৩৭ জন। সর্বসম্মতিক্রমে হাইকোর্টের রায় বহাল রেখেছেন আপিল বিভাগ। আগে বিচারের নামে অবিচার হওয়ায় রায়ে সন্তুষ্ট নিয়োগ বঞ্চিতরা।
আইনজীবীদের প্রত্যাশা, চাকরিতে যোগ দিয়ে দেশ গড়ার কাজে মনোনিবেশ করবেন এই ক্যাডাররা। 17 বছরের আইনি লড়াই শেষে চাকরি ফেরত পেলেন 27তম বিসিএস এর এই নিয়োগ বঞ্চিতরা। রায়ের পর স্বস্তি নিয়ে একে একে বের হলেন দেশের সর্বোচ্চ আদালত থেকে। অথচ 5 আগস্টের আগে কেউই ভাবেননি হতে পারবেন বিসিএস ক্যাডার। 2007 সালে 27তম বিসিএসে প্রথমে মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হন বিভিন্ন ক্যাডারের এই 1137 জন। এরপর 111-এ তাদের সেই নিয়োগ চূড়ান্ত না করে আইন বহির্ভূতভাবে তাদের দ্বিতীয় মৌখিক পরীক্ষায় ডাকা হয়। শুরু হয় আইনি লড়াই। হাইকোর্টের একটি বেঞ্চ তাদের নিয়োগ অবৈধ বললেও আরেক বেঞ্চ দ্বিতীয় ভাইভাকে বৈধতা দেন। সে সময় আপিল বিভাগ এ নিয়োগ বাতিল করে দেন। 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের পর সর্বোচ্চ আদালতে রিভিউ করেন নিয়োগ বঞ্চিতরা। চূড়ান্ত রায়ে সবাইকেই চাকরি ফেরত দেওয়ার নির্দেশ দেন আপিল বিভাগ। আজকের এই রায়ের মধ্য দিয়ে প্রায় 1200 জন যারা চাকরিতে যোগদান করতে চাইবে তারা তাদের 27তম ব্যাচে ইতিমধ্যে যারা নিয়োগপ্রাপ্ত হয়েছেন তাদের সঙ্গে নোশনাল সিনিয়রিটি পাবেন, অর্থাৎ ধারণাগত জ্যেষ্ঠতা সহ তারা চাকরিতে নিয়োগ পাবেন ইনশাআল্লাহ। আপিল বিভাগ আজকে পূর্বের আপিল বিভাগের দেওয়া রায় বাতিল করলো এবং হাইকোর্ট বিভাগের যে রায়ে এই 1137 জন ব্যক্তির চাকরি ফিরিয়ে দেওয়ার ব্যাপারে নির্দেশনা ছিল সেটি পুনরুজ্জীবিত হলো। ছাত্রদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে ন্যায় নিষ্ঠার সহিত নতুন বাংলাদেশ গঠনের ক্ষেত্রে তারা যেন আপ্রাণ ভূমিকা রাখে, এই আহ্বান সকলের প্রতি থাকবে। রায়ে সন্তোষ প্রকাশ করে ভুক্তভোগীরা বললেন এটি অভাবনীয়। 18 বছর আমরা ডোর টু ডোর হেঁটেছি, আজকে যে রায় পেলাম আলহামদুলিল্লাহ। যেই কোর্টে অবিচার হতো সেই কোর্টে আজকে ন্যায় বিচার ফিরে এসেছে এবং মাননীয় বিচারকগণ ন্যায় বিচার প্রতিষ্ঠা করেছেন। নির্দেশনা অনুযায়ী চূড়ান্ত রায় প্রকাশের 90 দিনের মধ্যে নিয়োগ পেতে শুরু করবেন বঞ্চিতরা। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের মোবাইল ফোন খুঁজছে তদন্ত সংস্থা। জিজ্ঞাসাবাদে মোবাইল হারানোর তথ্যকে অবিশ্বাস্য বলছেন চিফ প্রসিকিউটর। এদিকে সাবেক র্যাব কর্মকর্তা আলেপুদ্দিনের বিরুদ্ধে স্বামীকে গুম করে স্ত্রীকে ধর্ষণের প্রাথমিক তথ্য পাওয়ার কথা জানিয়েছেন তিনি। সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান সহ 10 জনের তদন্ত 2 মাসে শেষ করার নির্দেশ দিয়েছেন বিশেষ ট্রাইব্যুনাল। চৌধুরী আব্দুল আল মামুন জুলাই আন্দোলনের সময় ছিলেন পুলিশের প্রধান। ছাত্র জনতার আন্দোলন দমনের পরিকল্পনা, নির্বিচারে গুলি করার নির্দেশ দেওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। 5 আগস্টের পর মামুনের বিরুদ্ধে শতাধিক মামলা হয়। গণহত্যার মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারের মুখোমুখি সাবেক এই আইজিপি। মামুনকে এরই মধ্যে 1 দফা জিজ্ঞাসাবাদ করেছে তদন্ত সংস্থা, কিন্তু এখন পর্যন্ত তার ব্যবহৃত মোবাইল ফোন উদ্ধার করা যায়নি। কেন উদ্ধার হয়নি মোবাইল, বিষয়টি ট্রাইব্যুনাল জানতে চাইলে চিফ প্রসিকিউটর আদালতকে জানিয়েছেন জিজ্ঞাসাবাদে মোবাইল হারিয়ে গেছে বলে জানিয়েছেন মামুন। পরে তাকে আরও একদিন জিজ্ঞাসাবাদের অনুমতি দেওয়া হয়। তিনি পুলিশের প্রধান ছিলেন, তার নেতৃত্বে সেই জুলাই আগস্টের সমস্ত হত্যাকাণ্ড, মানবতা বিরোধী অপরাধ সংগঠিত হয়েছিল। এপিসি ব্যবহার করা হয়েছিল, হেলিকপ্টার ব্যবহার করা হয়েছিল, মারণাস্ত্র ব্যবহার করা হয়েছিল। এই বিষয়ে তিনি আগে একটা জবানবন্দি দিয়েছেন। সেই জবানবন্দির সূত্র ধরে আরও অনেক তথ্য যেগুলোর ব্যাখ্যা তার কাছ থেকে আমাদের দরকার, সেই বিষয়ে আমরা তাকে জিজ্ঞাসাবাদ করার জন্য 1 দিনের সময় চেয়েছি। আগামী 23শে ফেব্রুয়ারি তাকে জিজ্ঞাসাবাদের জন্য অনুমতি দিয়েছেন 1 দিনের জন্য। এদিন সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান এবং পুলিশের আরও 8 কর্মকর্তাকে হাজির করা হয় ট্রাইব্যুনালে। এর মধ্যে আলোচিত সাবেক র্যাব কর্মকর্তা আলেপুদ্দিনের বিরুদ্ধে স্বামীকে গুম করে স্ত্রীকে ধর্ষণের অভিযোগ পাওয়ার কথা জানিয়েছেন চিফ প্রসিকিউটর। তৃতীয় পিটিশনটা ছিল আসামি আলেপুদ্দিন, এডিশনাল এসপি, সাবেক র্যাবের একজন কোম্পানি কমান্ডার। আলেপুদ্দিনের অভিযোগ সবচাইতে মারাত্মক। তিনি অসংখ্য মানুষকে গুম এবং নির্যাতন করার সাথে জড়িত। একজন আসামিকে গুম করে রাখার সময়ে তার স্বামীকে হত্যার ভয় দেখিয়ে তাকে বাধ্য করে একাধিকবার রমজান মাসে রোজা ভাঙিয়ে তাকে ধর্ষণ করা হয়েছে। এই তথ্য প্রমাণাদি আমাদের কাছে এসেছে। এই পুলিশ কর্মকর্তাদের দ্বারা গুম, নির্যাতনের শিকার ভুক্তভোগীদের ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল করতে আহ্বান জানিয়েছেন তাজুল ইসলাম। অসংখ্য মানুষকে গুম করার সাথে জড়িত এবং গুমের। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। কুমিল্লার লাকসামে বিএনপির সমাবেশে বক্তব্য রাখছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সরাসরি যাচ্ছি সেখানে।
প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করে দিয়ে সরকার গঠন করবে। সর্বশেষ এই 24-এর 5 তারিখে 5ই জানুয়ারি যে নির্বাচন করলো, সেই নির্বাচনটা কি জানো, কি আপনারা কি বলেন নির্বাচনকে? নিজেরা না, নিজেরা ডামি ইলেকশন বলে না সবাই, ডামি ইলেকশন, অর্থাৎ আওয়ামী লীগই ক্যান্ডিডেট, প্রতিপক্ষ আওয়ামী লীগ, এই নির্বাচন সে করেছে। অর্থাৎ আমার দেশের যে নির্বাচন ব্যবস্থা তাকে সম্পূর্ণ ধ্বংস করে দিয়েছে। বন্ধুগণ, সেই বাংলাদেশকে ফিরিয়ে পাওয়ার জন্য আমাদের নেতা তারেক রহমান সাহেব তিনি একটা স্লোগান দিয়েছিলেন। সেই স্লোগানটা কি ছিল মনে আছে আপনাদের? টেক ব্যাক, টেক ব্যাক, এই স্লোগান তারেক রহমান সাহেব দিয়েছিলেন, তাই না? আরেকটা স্লোগান দিয়েছিলেন, ফয়সালা হবে কোথায়, ফয়সালা হবে কোথায়? সেই রাজপথে ফয়সালা হয়েছে না? ওই রাজপথে ছাত্র জনতার পদভারে তারা খেয়ে হাসিনাকে পালিয়ে যেতে পারে, তাই তো বন্ধুগণ? আপনাদের এই রাজশানকে আমি অনেক সম্মান করি, এখানে যে আপনাদের প্রথম যে দুজন মানুষ এখানে গুম হয়, আপনাদের অত্যন্ত প্রিয় নেতা ছিলেন তারা। একজন ডাক নাম হিরো আর ভালো নাম ছিল সাইদুল ইসলাম, আরেকজন হুমায়ুন পারভেজ, তাই না? তাদের ছেলেরা এখানে দাঁড়িয়ে আছে, ওনারা গুম হওয়ার পরে ওরা যখন প্রথম আমাদের ম্যাডাম খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে যান, তখন ওরা ছোট ছিল, ওদের মা সাথে করে নিয়ে গিয়েছিল। এবং সেদিন যদি ওদের চেহারা আমি বর্ণনা করতে চাই, আমার চোখ ফেটে এখনো পানি আসছে। এই শিশুগুলো সেদিন তার পিতাকে পায় নাই, এবং তারপরে আজ পর্যন্ত তাদের পিতাকে তারা দেখতে পায় নাই। তারা সবসময় মনে করে, ভাবে যে বোধহয় তাদের পিতা, তাদের বাবা ফিরে আসবে, মাথায় হাত রাখবে তাদের, সেই মাথায় তাদের। উপাচার্য ও ক্যাম্পাসে রাজনীতিকে লাল কার্ড দেখিয়েছেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বৃহস্পতিবার করা বিক্ষোভ সমাবেশ থেকে দাবি জানিয়েছেন 6 দফা পূরণের। এদিকে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় অজ্ঞাত 400 থেকে 500 জনকে আসামি করে মামলা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আর হামলার জন্য ছাত্রদল, যুবদল ও যুবলীগকে দায়ী করেছে ছাত্র শিবির। উপাচার্য বলেছেন, পদত্যাগ ছাড়া সব দাবি মেনে নেয় দ্রুতই শিক্ষার্থীরা ক্লাসে ফিরবে। বিক্ষোভে উত্তাল কুয়েট ক্যাম্পাস, প্রশাসনিক ও একাডেমিক ভবনগুলোতে ঝুলছে তালা। 6 দফা দাবিতে বৃহস্পতিবার বেলা 11:30 থেকে 2 ঘণ্টা ব্যাপী বিক্ষোভ করে শিক্ষার্থীরা। এ সময় প্রশাসন ও বিভিন্ন রাজনৈতিক দলের ছাত্র সংগঠনকে প্রদর্শন করা হয় লাল কার্ড। এদিন দুপুর 12:30টায় বিশ্ববিদ্যালয়ের দুর্বার বাংলার পাদদেশে সংবাদ সম্মেলন করে দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার কথা জানান শিক্ষার্থীরা। উপদেষ্টার কাছে স্মারকলিপি দেওয়ার কথাও জানান তারা। সরকারের পক্ষ থেকে শিক্ষার্থীদের সঙ্গে কোনো যোগাযোগ না করায় ক্ষোভ প্রকাশ করেন। দাবিগুলো যেহেতু এখনো আংশিকভাবে মেনে নেওয়া হয়েছে, আমরা যেভাবে চেয়েছিলাম সেভাবে মেনে নেওয়া হয়নি, সেটার বিরুদ্ধে আমরা ছাত্র রাজনীতি বন্ধের উদ্দেশ্যে আমরা আজকে এখানে জড়ো হয়েছি। আমাদের শিক্ষার্থীরা দাবি আদায় না হওয়া পর্যন্ত সকল একাডেমিক কার্যক্রম বর্জন করেছে এবং প্রশাসনকে বর্জন করেছে, এবং বর্তমানে আমাদের কর্মসূচিগুলো বহাল আছে। বিভিন্ন দিন বিভিন্ন কর্মসূচি হবে। নতুন প্রশাসন যদি আসতে হয় তাহলে আমাদের এই দাবিগুলো মেনে নিয়েই তাকে আসতে হবে। প্রশাসনকে বর্জন করেছি এবং প্রধান উপদেষ্টা বরাবর আমরা একটি স্মারকলিপি প্রেরণ করব। এদিকে কুয়েটের ঘটনায় খুলনা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেছে ছাত্র শিবির। শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় দায় অস্বীকার করেছে সংগঠনটি। ছাত্রদল, যুবদল হামলা চালিয়েছে অভিযোগ করে ঘটনার সময় যুবলীগও তাদের সঙ্গে যোগ দিয়েছে বলে দাবি তাদের। ছাত্র শিবিরের এখানে কোনো দায় নাই। কুয়েট ক্যাম্পাসে সকল ধরনের ছাত্ররাজনীতি নিষিদ্ধ করার পর এটি তো হচ্ছে ছাত্র শিবির নেয় না এই সিদ্ধান্ত। আপনি এখন ছাত্র শিবিরের উপরে এই দায় কিভাবে দিচ্ছেন? এটা কি আমাদের কোনো ভূমিকা ছিল এখানে? এখানে ছাত্ররা তাদের দাবি উত্থাপন করেছে, শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সেই সিদ্ধান্ত গ্রহণ করেছে। নিজ বাসভবনে উপাচার্য বলেছেন, পদত্যাগ ছাড়া ছাত্রদের সব দাবি মেনে নেওয়া হয়েছে। শিগগিরই শিক্ষার্থীরা ক্লাসে ফিরবে বলেও আশা তার। যখন কোনো একটা অকারেন্স ঘটে, ওর মধ্যে অনেক ধরনের রুমর ছড়ায়। হয়তো কোনো রুমরের কারণে ছাত্ররা ভুল বুঝাবুঝি থাকতে পারে, ছাত্ররা ছোট মানুষরা অনেক ভুল বুঝতে পারে। যখন দেখবে যে তাদের দাবি কোনোটাই আমরা অপূর্ণ রাখিনি, প্রত্যেকটা দাবিকে আমরা এন্টারটেইন করেছি এবং তারা যেভাবে চাচ্ছে ওইভাবেই হচ্ছে,
ইনশাআল্লাহ তারা ক্লাসে ফিরে আসবে। শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় অজ্ঞাত 400 থেকে 500 জনকে আসামি করে বুধবার রাতে নগরীর খানজানিলি থানায় মামলা করেছে কুয়েট প্রশাসন। তানজিম আহমেদ, সময় সংবাদ, খুলনা। ক্যাম্পাসে রক্তপাতে যারাই জড়িত হোক ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম। দুপুরে মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে তারুণ্যের উৎসবে তিনি আহ্বান জানান। শিক্ষা প্রতিষ্ঠানে ফ্যাসিস্ট আচরণ ও নৈরাজ্য সৃষ্টিকারীদের বিরুদ্ধে লড়াইয়ের আহ্বান জানান সার্জিস। বলেন, লেখাপড়ার পাশাপাশি জুলাই আন্দোলনের মতোই সবাইকে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে। পুলিশ কর্মকর্তা, আমলা, সমন্বয়ক বা যে কেউ কোনো দলের অন্যায় করলে আপোষ না করার আহ্বান জানান তিনি। গণ অভ্যুত্থানের চেতনায় বাংলাদেশ গড়তে রাজনীতির আহ্বান জানান সার্জিস। ক্যাম্পাসগুলোতে শিক্ষার্থীদের রক্ত ঝরানো হচ্ছে কিনা, এইগুলো কি আমরা চাই? এগুলো কি জুলাইয়ের স্পিরিটের সাথে প্রাসঙ্গিক? যারা এই অপকর্মগুলো করছে তাদের বিরুদ্ধে প্রকাশ্যে হোক, সোশ্যাল মিডিয়ায় হোক, অন্য যে কোনো প্ল্যাটফর্মে হোক, আমাদের আবারও বুক চিতিয়ে এই অন্যায়গুলোর প্রতিবাদ করা উচিত। যদি বিন্দুমাত্র চিন্তা করেন যে আবার এই দেশটাকে গলা চেপে ধরার স্পর্ধা দেখাবেন, তাহলে যেই হাত দিয়ে আপনি গলা চেপে ধরতে চাইবেন ওই হাত আমরা তরুণ প্রজন্ম ঐক্যবদ্ধভাবে ভেঙে ফেলব। এবারে দেশের বাইরের খবর। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে স্বৈর শাসক বলে মন্তব্য করলেন ডোনাল্ড ট্রাম্প। সামাজিক মাধ্যমে দেয়া পোস্টে ট্রাম্প বলেন, জেলেনস্কি যুক্তরাষ্ট্রকে $350 বিলিয়ন খরচ করে এমন যুদ্ধে যেতে বলেছিলেন যা জেতা সম্ভব নয়। মার্কিন প্রেসিডেন্টের এমন বক্তব্যের পর জেলেনস্কিকে সমর্থন করে পাল্টা প্রতিক্রিয়া জানিয়েছেন ইউরোপের নেতারা। অন্যদিকে ইউক্রেন ইস্যুতে ইইউ নেতাদের ওপর কর্তৃত্ব দেখানোয় ট্রাম্পের প্রশংসা করেছেন পুতিন। ভলোদিমির জেলেনস্কির সঙ্গে দূরত্বক্রমে বেড়েই চলেছে মার্কিন প্রেসিডেন্টের। ইউক্রেনের প্রেসিডেন্ট চাইলে অনেক আগেই রাশিয়ার সঙ্গে যুদ্ধ বন্ধ হয়ে যেত, এমন মন্তব্যের একদিন পর এবার সামাজিক মাধ্যমে জেলেনস্কিকে তুলোধুনো করেছেন ট্রাম্প। ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে জেলেনস্কিকে সফল কৌতুক অভিনেতা উল্লেখ করে ট্রাম্প লেখেন, তিনি যুক্তরাষ্ট্রকে $350 বিলিয়ন খরচ করে এমন যুদ্ধে যেতে বলেছিলেন যা জেতা সম্ভব নয়। এই যুদ্ধে মার্কিন প্রশাসন ইউরোপের চেয়ে $200 বিলিয়ন বেশি ব্যয় করেছে দাবি করে ট্রাম্প বলেন, পশ্চিমারা তাদের খরচ করা অর্থ ফেরত পেলেও যুক্তরাষ্ট্র তা পাবে না। সামাজিক মাধ্যমে দেয়া পোস্টে জেলেনস্কিকে স্বৈরশাসক হিসেবেও আখ্যা দেন ট্রাম্প। বলেন, ইউক্রেনের প্রেসিডেন্টের দ্রুত পদক্ষেপ নেওয়া উচিত, না হলে আর কোনো দেশ থাকবে না। ট্রাম্পের এমন মন্তব্য ঘিরে প্রতিক্রিয়া জানিয়েছেন পশ্চিমা নেতারা। জেলেনস্কির সঙ্গে ফোনালাপে তার প্রতি সমর্থনের কথা জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। যুদ্ধ চলাকালে নির্বাচন আয়োজন না করাকে যৌক্তিক সিদ্ধান্ত বলে উল্লেখ করেন তিনি। এদিকে জেলেনস্কিকে স্বৈরশাসক বলাকে মিথ্যা ও বিপজ্জনক বলে মন্তব্য করেছেন জার্মান চ্যান্সেলর। সুইডেনের প্রধানমন্ত্রী মার্কিন প্রেসিডেন্টের কথাকে ভুল উল্লেখ করে বলেন, জেলেনস্কি গণতান্ত্রিকভাবে নির্বাচিত। এদিকে এক ভিডিও বার্তায় ভলোদিমির জেলেনস্কি বলেছেন, বিশ্ব এখন দুটো পছন্দের একটি বেছে নেয়ার অবস্থায় আছে, হয় সবাই পুতিনের পাশে দাঁড়াবে আর নয়তো শান্তি বেছে নিতে হবে। অন্যদিকে ইউরোপীয় নেতাদের ওপর কর্তৃত্ব দেখানোয় ট্রাম্পের প্রশংসা করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ফরহাদ চৌধুরী, সময় সংবাদ। এ ছিল সময় সংবাদে।